গল্পটি শুরু হয় ক্রিপার্স নামের এক দল আরবান এক্সপ্লোরারের মাধ্যমে। তারা এমন সব জায়গায় যায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, অথবা এমন জায়গা যেখানে পৌঁছনোই প্রায় অসম্ভব। কিন্তু এই দলটি সব ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই জায়গার ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যাতে পৃথিবীর মানুষগুলোও সেই অজানা জায়গাগুলো দেখতে পায়। এই দলের ক্যাপ্টেন হলো রিক। কোন জায়গায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সব কিছু পরিকল্পনা সেই করে। তার প্রেমিকা ডায়ান, যার একমাত্র স্বপ্ন সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত হওয়া। এরপর আছে ভার্ন, যার কাজ ছিল ছবি তোলা। তারপর আছে কোরা, যাকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বলা যায়, কারণ যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে পার্কস সহ নিজের দক্ষতা ব্যবহার করে সে নতুন পথ তৈরি করে দেয়। সবশেষে আছে জেডি, যে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করে না। এক রাতে তারা একটি ভূগর্ভস্থ লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। পুলিশকে ফাঁকি দিয়ে তারা একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর চলন্ত ট্রেনের দরজা খুলে সুযোগ বুঝে সবাই একে একে নিচে লাফ দেয়। কিন্তু লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পেছন দিয়ে আরেকটি ট্রেন চলে আসে। প্রাণ বাঁচানোর জন্য সবাই প্রাণপণে দৌড়তে শুরু করে এবং কোনো মতে পাশে সরে গিয়ে নিজেদের জীবন রক্ষা করে। এই ধরনের ঝুঁকি তাদের কাজেরই অংশ, আর তারা এমন রোমাঞ্চ উপভোগও করে। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে প্রবেশের পথও কোরা নিজের অসাধারণ দক্ষতা ব্যবহার করে খুলে ফেলে। ভিতরে তারা দেখতে পায় বিখ্যাত শিল্পী জ্যামিলেস বাকশিয়ার আঁকা একটি গ্রাফিটি, যা তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে এঁকেছিলেন। জেনে রাখা ভালো, আধুনিক স্ট্রিট আর্টকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বাকশিয়ার ঐতিহাসিক অবদান রয়েছে। তিনি 600-রও বেশি পেন্টিং এঁকেছেন, যেগুলোর মূল্য বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও তিনি 1,500-এর বেশি ড্রয়িং তৈরি করেছিলেন, আর তার যাত্রার সূচনা হয়েছিল ঠিক এমনই একটি গ্রাফিটি দিয়ে। তাই এই গ্রাফিটির মূল্য অত্যন্ত বেশি, কিন্তু এটি এমন একটি জায়গায় পড়ে আছে যেখানে সাধারণ কেউ কোনোদিনও সেটাকে দেখতে পারবে না। আর ঠিক এই কারণেই ক্রিপার্স দলের অস্তিত্ব। তারা এই অসাধারণ শিল্পকর্ম পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে চায়। রিক তার দলের জন্য একটি কঠোর নিয়ম বানিয়েছিল। তারা যেখানেই যাক না কেন সেখানে কোনো কিছুতে স্পর্শ করবে না, কোনো জিনিস তুলে নেবে না, আর সঙ্গে করে কিছুই নিয়ে আসবে না। তারা শুধু ছবি ও ভিডিও ধারণ করবে, তারপর সেখান থেকে চলে আসবে। কিন্তু সেই দিন জেডির মনে লোভ জেগে ওঠে। সে ভাবে এই গ্রাফিটির সামান্য একটি অংশ যদি নিয়ে যেতে পারে তাহলে সেটি বিক্রি করে সে অনেক ধনী হয়ে যাবে। এই লোভে পড়েই সে দেওয়াল থেকে গ্রাফিটির একটি অংশ তুলে ফেলতে শুরু করে। রিক বিষয়টি দেখে ভীষণ রেগে যায়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং শেষ পর্যন্ত রিক জেডিকে দল থেকে বের করে দেয়। কিন্তু এতে জেডির তেমন কোনো দুঃখ হয় না। অল্প সময়ের মধ্যেই সে স্ক্র্যাভেঞ্জার্স নামের আরেকটি এক্সপ্লোরার দলে যোগ দেয়। এরপর সে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে যেখানে সে চুরি করে আনা সেই গ্রাফিটির টুকরো সবাইকে দেখায়। এতে ক্রিপার্স দলের সদস্যরা খুবই ক্রুদ্ধ হয় এবং তাদের খারাপও লাগে, কারণ তাদের কারণেই এই অমূল্য শিল্পকর্ম নষ্ট হয়ে গেল। আমরা আরও জানতে পারি স্ক্র্যাভেঞ্জার্স আসলে একটি খারাপ দল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এবং তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে। তবুও মানুষের আগ্রহ তাদের প্রতিই বেশি। অন্যদিকে এত ভালো কাজ করার পরেও ক্রিপার্সকে কেউই প্রায় চেনে না। তাদের আগের ভিডিওতে মাত্র 82টি ভিউ এসেছে। রিক বুঝতে পারে বিখ্যাত হতে গেলে এবার বড় কিছু করতেই হবে। তাই সে সবার সামনে বহু বছর ধরে পরিত্যক্ত প্যারাগন হোটেলের একটি ব্লুপ্রিন্ট বের করে। শোনা যায় এই হোটেলের ভেতরে কিংবদন্তি গ্যাংস্টার মেয়ার ল্যান্সকি তার $300 মিলিয়ন লুকিয়ে রেখেছিল। আজ পর্যন্ত সেই টাকা কেউ খুঁজে পায়নি, আর যারাই সেই টাকার খোঁজে হোটেলের ভেতরে প্রবেশ করেছে তারা আর কোনোদিনও ফিরে আসেনি। লোকমুখে প্রচলিত আছে এই হোটেলে অশুভ শক্তির বাস, অর্থাৎ এটি অত্যন্ত বিপজ্জনক একটি অভিযান হতে চলেছে। এত টাকা পাওয়ার কথা শুনে সবাই কল্পনা করতে শুরু করে যে যদি টাকা পেয়ে যায় তাহলে তারা সবাই ধনী হয়ে যাবে।
কিন্তু রিক তাদের আবারও দলের নিয়ম মনে করিয়ে দেয়। সে বলে, আমরা সেখানে শুধু ছবি আর ভিডিও তুলতে যাচ্ছি, টাকার জন্য নয়। যদি কারো টাকার লোভ হয়ে থাকে তাহলে এখনই বলে দাও, তাহলে আমরা এই মিশনে যাব না। কেউ কোনো কথা বলে না, তাই সিদ্ধান্ত হয় তারা সবাই একসঙ্গে অভিযানে যাবে। রিক আরও একটি বিষয় পরিষ্কার করে দেয়, এই মিশনে সবাই টিম হিসাবে কাজ করবে, নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার জন্য কেউ আলাদা করে কিছুই করবে না। রিক আসলে এই কথাগুলো ডায়ানকেই উদ্দেশ্য করে বলেছিল, আর ডায়ানও বিষয়টি মেনে নেয়। কিন্তু এরপর দুজনের মধ্যে সামান্য মনোমালিন্য হয়, কারণ ডায়ান তাকে নিজের নতুন হেয়ারস্টাইল দেখায়, কিন্তু রিক সেভাবে কোনো ভালো প্রতিক্রিয়া দেয় না। এই অভিমান থেকেই ডায়ান নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় যে তারা প্যারাগন হোটেলে প্রবেশ করতে যাচ্ছে। অথচ 2 মিনিট আগেই রিক সবাইকে বিশেষভাবে বলে দিয়েছিল এই বিষয়টি যেন কেউ প্রকাশ না করে। এখন দেখা যাক ডায়ানের এই ছেলে মানুষই কাজ তাদের কতটা ভাইরাল করতে পারে। রাতে তারা সবাই সমুদ্র সৈকতের কাছের একটি মোটলের 13 নম্বর রুমে জড়ো হয়, কিন্তু সেখানে ডায়ান তখনও পৌঁছায়নি। সবাই তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় ফ্রান্স নামের একটি অচেনা ব্যক্তি। সে নিজেকে ভয়েস নিউজের একজন সাংবাদিক বলে পরিচয় দেয়। সে জানায় ডায়ানের করা পোস্ট দেখেই সে এখানে এসেছে। এরপর সে কোরাকে ডিএম করেছিল, আর সেই সূত্র ধরেই সে এখানে উপস্থিত হয়েছে। এর কিছুক্ষণ পর ডায়ানও এসে পৌঁছায়। সে নিজের পোস্টের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। ফ্রান্স বলে সে দেখতে চায় তারা কিভাবে প্যারাগন হোটেলের ভিতরে প্রবেশ করে। কোরার সঙ্গে সঙ্গে বলে, আমরা আমাদের ইনস্টাগ্রামকে জনপ্রিয় করতে চাই, যদি আপনি আমাদের নিয়ে একটা ভালো আর্টিকেল লেখেন তাহলে সেটা আমাদের অনেক সাহায্য করবে। এখান থেকেই বোঝা যায় কোরার মনে ফ্রান্সের প্রতি ইতিমধ্যেই একটা আলাদা অনুভূতি তৈরি হতে শুরু করেছে। অন্যদিকে রিক, ভার্ন দুজনেই ফ্রান্সকে সন্দেহ করতে থাকে। তাদের দৃঢ় বিশ্বাস ফ্রান্স আসলে কোনো সাংবাদিক নয়, বরং একজন পুলিশ, তাই তারা তাকে সঙ্গে নিতে চায় না। কিন্তু কোরা ও ডায়ান দুজনেই ফ্রান্সের পক্ষ নেয়। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত হয়। আর একটি কারণও ছিল, তাদের ভ্যানের জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই সবাই ফ্রান্সের মিনি কুপার করেই হোটেলের সামনে পৌঁছে যায়। হোটেলে পৌঁছে তারা দেখে ভেতরে প্রবেশের সব দরজাই বন্ধ, তাই বাধ্য হয়ে তাদের ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ পথ ব্যবহার করতে হয়। কিন্তু এখানেও নতুন সমস্যা দেখা দেয়। ঠিক সেই সময় আকাশে কালো মেঘ ঢেকে আসে, অর্থাৎ খুব দ্রুতই তাদের সুড়ঙ্গ পথ পার হতে হবে, না হলে বৃষ্টির জল ঢুকে পড়লে তারা ভয়াবহ বিপদে পড়ে যাবে। এদিকে কোরার নিজেরও একটি বড় দুর্বলতা রয়েছে। সে যতই সাহসী আর দক্ষ হোক না কেন, ইঁদুর, পোকামাকড় কিংবা ছোট ছোট প্রাণী দেখলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই কারণেই সে ভেতরে ঢুকতে একটু ভয় পাচ্ছিল, আর শেষ পর্যন্ত তারই আশঙ্কা সত্যি হয়। সবাই এক লাইনে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের দিকে হাজার হাজার ইঁদুর ছুটে আসতে শুরু করে। কোরা ভয়ে প্রায় শ্বাস নিতে পারছিল না। ঠিক সেই সময় ফ্রান্স তাকে সামলে নেয় এবং নিরাপদে এগিয়ে যেতে সাহায্য করে। ফলে কোরা অজ্ঞান হওয়ার হাত থেকে বেঁচে যায়। সুড়ঙ্গ পেরিয়ে তারা একটি ব্যারিকেড ভেঙে হোটেলের ভেতরে প্রবেশের পথ তৈরি করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ডায়ান সবার অজান্তে দল থেকে আলাদা হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন সে অন্য কোনো রাস্তা খুঁজছে। আসলে তার উদ্দেশ্য ছিল একটাই, হোটেলের ভেতর থেকেই ইনস্টাগ্রাম লাইভ শুরু করা। এদিকে ডায়ান ইতিমধ্যে হোটেলের ভেতর থেকে ইনস্টাগ্রাম লাইভ শুরু করে দিয়েছিল। অন্যদিকে ভার্ন ছবি তুলছে আর রিক পুরো ঘটনাটির ভিডিও করছে। প্যারাগন হোটেলের ভেতরে ঢুকতেই সবার মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করতে শুরু করে। উত্তেজনার বশে রিক হঠাৎ জোরে চিৎকার করে প্যারাগন বলে ওঠে। তার এই চিৎকারে আশেপাশে থাকা অসংখ্য কবুতর ভয় পেয়ে একসঙ্গে উড়ে যায়। ওগুলো উড়তে গিয়ে উপরে ঝুলে থাকা একটি বিশাল ঝাড়বাতির সঙ্গে ধাক্কা খায়। ঝাড়বাতিটি এমনিতেই অল্পের জন্য ঝুলেছিল, সামান্য ধাক্কাতেই সেটি ছিঁড়ে সোজা কোরার উপরে পড়ে যায়। কিন্তু ঠিক সময়ে নিজের পার করে দক্ষতা ব্যবহার করে কোরা দ্রুত সরে যায়, ফলে অল্পের জন্য তার প্রাণ রক্ষা পায়। যদি এই মুহূর্তে কোরা কিছু হয়ে যেত তাহলে পুরো দলের অভিযান সেখানেই শেষ হয়ে যেত।
অন্যদিকে ডায়ান একটি বড় হল রুমে পৌঁছে যায়, যেখানে একটি পিয়ানো রাখা ছিল। সে লাইভ চলাকালীন পিয়ানো বাজাতে শুরু করে। ঠিক তখনই রিক তাকে একের পর এক ফোন করতে থাকে, কিন্তু ডায়ান প্রতিবারই ফোনটা কেটে দেয়, কারণ সে মনে করছিল ফোন ধরলেই তার লাইভ নষ্ট হয়ে যাবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার পুরো জীবনটাই বদলে যেতে চলেছিল। হঠাৎ সে ওপর থেকে একটি ভারী শব্দ শুনতে পায়। এটি ইঁদুরের শব্দ ছিল না, বরং অনেক বড় ও ভয়ঙ্কর কোনো কিছুর উপস্থিতির শব্দ। শব্দটি ক্রমশ তার দিকেই এগিয়ে আসছিল। ভয়ে ডায়ান দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎই সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তার পেছনে এসে উপস্থিত হয় ফ্যাকাশে রঙের একটি রহস্যময় প্রাণী। আমরা তখনই শুধু প্রাণীটির বিশাল নখযুক্ত হাতটাই দেখতে পাই। মুহূর্তের মধ্যেই প্রাণীটি ডায়ানকে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর পুরো ঘটনাটি তার ফোনে রেকর্ড হয়ে যায়, কারণ দৌড়ানোর সময় ইনস্টাগ্রাম লাইভ বন্ধ হয়ে ফোনের সাধারণ ক্যামেরা চালু হয়ে গিয়েছিল। এদিকে কোরা ও ফ্রান্স একসঙ্গে কথা বলছিল। সেই কথোপকথন থেকে জানা যায় ফ্রান্স বিবাহিত। সে কোরাকে নিজের স্ত্রী অ্যামান্ডার একটি ছবিও দেখায়। ছবিটি দেখে কোরার হয়তো একটু খারাপই লেগেছিল। অন্যদিকে ভার্ন চারপাশে ছবি তুলছিল। হঠাৎ সে দেয়ালের উপর বিশাল নখের দাগ দেখতে পায়। এরপর আশেপাশে হালকা নড়াচড়ার শব্দও শুনতে পায়। বিষয়টা বুঝতে পেরে সে চুপচাপ সেখান থেকে সরে আসে। তারপর এসে সবাইকে সেই নখের দাগের ছবিটি দেখায়। ছবিটি দেখার পর রিকের উদ্বেগ আরও বেড়ে যায়। সে আগেই ডায়ানকে খুঁজছিল, এবার সে সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ডায়ানকে খুঁজে পাওয়া মাত্রই তারা সঙ্গে সঙ্গে হোটেল ছেড়ে বেরিয়ে যাবে। এরপর কোরা ও ভার্ন হোটেলের রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল সেখানে যদি কোনো দরকারি চাবি পাওয়া যায়। পথে যেতে যেতে কোরা মজা করে ভার্নকে বলতে থাকে সে শুধু একটা নখের দাগ দেখেই ভয় পেয়ে গেছে। মজার বিষয় হলো তারা যখন এসব কথা বলছিল তখন তাদের ঠিক পাশে কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে রাখা একটি বিশাল মূর্তি দাঁড়িয়েছিল। রিসেপশন ডেস্কে পৌঁছে ভার্ন একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়। সেখানে বড় করে শিরোনাম লেখা ছিল স্ত্রীকে হত্যার পর প্যারাগন হোটেলের মালিক নিখোঁজ। পুলিশ এ ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে গুজব ছিল হোটেলের মালিক নিজের স্ত্রীর বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে নিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 1980 সালে, আর সেই ঘটনার পর থেকেই প্যারাগন হোটেল স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এদিকে রিক ও ফ্রান্স হোটেলের চারপাশে ডায়ানের খোঁজ করছিল। হঠাৎ রিকের পা একটি বিয়ার ট্র্যাপে আটকে যায়। মুহূর্তের মধ্যেই ফাঁদটি তার পা ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত করে দেয়। রিকের চিৎকার শুনে কোরা ও ভার্ন দৌড়ে সেখানে চলে আসে। তার অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করানো দরকার। কিন্তু রিক একটা কথাই বলে, ডায়ানকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না, তাই আপাতত যা করার সেখানেই করতে হবে। ফ্রান্স নিজের রুমাল দিয়ে ক্ষতস্থান শক্ত করে বেঁধে দেয়। এরপর তার উপর ডাকটেপ লাগিয়ে রক্তপাত কিছুটা কমানোর চেষ্টা করে। ঠিক তখনই ওপরের দিক থেকে ডায়ানের ফোনের রিংটোন ভেসে আসে। শব্দ শুনতেই চারজন দ্রুত উপরে উঠে যায়। উপরে গিয়ে তারা এমন একটি দৃশ্য দেখে যা কল্পনারই বাইরে। হলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ। গাছটির ডালপালায় অসংখ্য মোবাইল ফোন ও ক্যামেরা তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছিল আজ পর্যন্ত যারা এই হোটেলে প্রবেশ করেছে তাদের সবার ফোন ও ক্যামেরাই যেন এই গাছের অংশ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কোনো ছবি বা ভিডিও কোনোদিনও বাইরে পৃথিবীতে পৌঁছতে পারেনি। ভার্ন সেই রহস্যময় গাছটির ছবি তুলতে শুরু করে। সম্ভবত তার আগেও অনেকেই এমন ছবি তুলেছিল। ডায়ানের ফোনটিও সেই গাছেই ঝুলছিল। তার ফোনটি নামিয়ে তারা শেষবার রেকর্ড হওয়া ভিডিওটি দেখতে শুরু করে। ভিডিওতে দেখা যায় ডায়ান প্রাণ ভয়ে কারোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু ঠিক যখন সেই রহস্যময় নখওয়ালা প্রাণীটিকে দেখা যাবার কথা, তখনই ফোনের ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আবারও ওপর থেকে সেই ভারী শব্দ শোনা যায়। কোরা ও ভার্ন সঙ্গে সঙ্গে বলে এখনই পুলিশের সাহায্য চাওয়া উচিত, কিন্তু রিক জানিয়ে দেয় পুলিশের জন্য অপেক্ষা করার মতো সময় তাদের হাতে নেই। ফ্রান্স ও রিকের সঙ্গে একমত হয়, তাই চারজন আবারও ডায়ানের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর এগোতেই হঠাৎ তাদের উপর হামলা চালায় স্ক্র্যাভেঞ্জার্স দল। ডায়ানের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই তারা এই হোটেলে চলে এসেছিল। সবার সামনে এসে দাঁড়ায় জেডি।
ঠিক তখনই ফ্রান্স তার দিকে বন্দুক তাক করে। এই দৃশ্য দেখে রিক, কোরা এবং ভার্ন সবাই অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারেনি ফ্রান্সের কাছে একটি বন্দুকও রয়েছে। এতেই পরিষ্কার হয়ে যায় ফ্রান্স আসলে কোনো সাধারণ সাংবাদিক নয়। এই অভিযানে তার আসার পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। ঠিক সেই সময় স্ক্র্যাভেঞ্জার দলের ক্যাপ্টেন টড অতর্কিতভাবে আক্রমণ করে ফ্রান্সের হাত থেকে বন্দুক ফেলে দেয়। দলের আরেক সদস্য ম্যাক দ্রুত বন্দুকটি তুলে নেয়, তবে টডের নিজের কাছেও আগে থেকেই বন্দুক ছিল। সেই বন্দুকের জোরে সে কোরাকে ভয় দেখাতে শুরু করে এবং নির্যাতন করতে থাকে। জেডি পুরো ঘটনাটি দেখে অস্বস্তি অনুভব করছিল, কিন্তু টডকে থামানোর মতো সাহস তার ছিল না। ঠিক তখনই ফ্রান্স টডের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য নিজের আসল উদ্দেশ্যের কথা বলতে শুরু করে, যার দরুন আমরা জানতে পারি তার স্ত্রী একজন সাংবাদিক, যে প্রায় 2 মাস আগে একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে এই হোটেলে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল হোটেলের মালিককে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা, কিন্তু সেই দিন থেকেই তারা দুজন নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাদের খুঁজে বের করার জন্য তেমন কোনো উদ্যোগ নেয়নি, আর ফ্রান্স নিজেও কিছু করতে পারছিল না, কারণ এই হোটেলের ভিতরে প্রবেশ কীভাবে করতে হবে সেটাই সে জানতো না। তারপর একদিন সে ডায়ানের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পায়। সেই পোস্ট দেখেই তার মনে আবারও আশার আলো জেগে ওঠে, আর ঠিক এই কারণেই সে ক্রিপার্স দলের সঙ্গে যোগ দিয়েছে। সে বলে, এখন আমি হোটেলের ভেতরে ঢুকে পড়েছি, আমার একটাই লক্ষ্য আমার স্ত্রীকে খুঁজে বের করা। ফ্রান্স নিজের পুরো গল্প খুলে বললেও টডের তাতে কোনো আগ্রহ ছিল না। সে তখনও কোরাকে নির্যাতন করেই যাচ্ছিল। হঠাৎ রাগে কোরা টডের মুখের ওপর থুতু ছুঁড়ে মারে। টড মুখ মুছতে নিজের পকেট থেকে একটি রুমাল বের করে, কিন্তু রুমালটি দেখেই রিক বুঝে যায় সেটি আসলে ডায়ানের। এটা দেখেই রিক আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে সঙ্গে সঙ্গে টডের ওপর ঝাঁপিয়ে পড়ে। জবাবে টড রিককে সোজা ওপরতলা থেকে নিচে ফেলে দেয়। কেউ বুঝতে পারে না রিক কোথায় পড়েছে, কারণ হোটেলের প্রতিটি তলার মাঝখানে বিশাল বিশাল গর্ত ছিল, যেগুলো একবারে নিচতলা পর্যন্ত চলে গেছে। সবাই ধরে নেয় রিক আর বেঁচে নেই। এমন ঘটনা ঘটবে তা কেউই কল্পনা করেনি, এমনকি জেডিও নয়। সে অবাক হয়ে বলে, এটা তো আমাদের পরিকল্পনার অংশ ছিল না। কথাটি বলতেই টড রাগে তাকেও সজোরে ঘুষি মেরে চুপ করিয়ে দেয়। এরপর টড সবাইকে জিজ্ঞেস করতে থাকে $300 মিলিয়ন কোথায় লুকিয়ে রাখা আছে। তখন তাকে জানানো হয় টাকাগুলো অফিস রুমে রয়েছে, আর সেই অফিসের অবস্থান চিহ্নিত করা আছে ব্লুপ্রিন্টে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লুপ্রিন্টটি ছিল রিকের কাছেই, আর টড যখন রিককে নিচে ফেলে দেয় তখন ব্লুপ্রিন্টটিও তার সঙ্গেই নিচে পড়ে যায়। তাই এখন তাদের নিচে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তারা সবাই মিলে নিচে নেমে একটি মৃতদেহ দেখতে পায়, কিন্তু মাঝখানে একটি বিশাল গর্ত থাকায় সেখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না। কোরা নিজের পার করে দক্ষতা ব্যবহার করে গর্তটি পার হয়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেটি আসলে রিকের লাশ নয়, বরং বহুদিনের পুরনো একটি মৃতদেহ ছিল। রিকের কোনো খোঁজই পাওয়া যায় না, তাই টড সবাইকে নিয়ে ফিরে যেতে শুরু করে। তাছাড়া কোরা যেন আর ফিরে আসতে না পারে সেই উদ্দেশ্যে সে গুলি করে ওরা যে কেবেলটা ব্যবহার করে এসেছিল সেটিও কেটে দেয়। ঠিক তখনই তারা একটি কক্ষের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘরে ঢুকতেই তারা একটি বড় আলমারি দেখতে পায়। আলমারিটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে বেথ, আর এ হলো সেই ফটোগ্রাফার যে ফ্রান্সের স্ত্রীর সঙ্গে এই হোটেলে এসেছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল দীর্ঘদিন না খেয়ে এবং বন্দি অবস্থায় থাকার কারণে সে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। ফ্রান্স তার কাছে কিছু জানতে চাইছিল, কিন্তু ঠিক তখনই আবারও ওপরের দিক থেকে সেই রহস্যময় ভারী শব্দ শোনা যায়। বেথ আতঙ্কে চিৎকার করে উঠে বলে, সে আসছে, তোমরা সবাই মারা যাবে। বেথের মুখে এই কথা শোনা মাত্রই স্ক্যাভেঞ্জার দলের সদস্যরা দ্রুত জানালার পর্দা টেনে পুরো ঘর অন্ধকার করে দেয়। এরপর তারা নিজেদের নাইট ভিশন গগলস পরে নেয়। তাদের পরিকল্পনা ছিল অন্ধকারে যেই আসুক না কেন তাকে অতর্কিতভাবে আক্রমণ করে মেরে ফেলবে, কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের দিকে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর দানব। প্রাণীটি সম্পূর্ণ নিঃশব্দে এসে জেডির মুখের ভেতরে একটি লোহার রড ঢুকিয়ে তাকে দেওয়ালের সঙ্গে গেঁথে ফেলে। আর পুরো ঘটনাটি এতটাই নিঃশব্দে ঘটে যে প্রথমে কেউই বুঝতে পারেনি আসলে কি হয়েছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে যায়।
সবাই যখন বিষয়টা বুঝতে পারে তখন প্রাণীটি নিজেই তাদের সামনে এসে দাঁড়ায়। প্রাণীটিকে দেখেই টড ও মার্ক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এক সময় টডের বন্দুকের সব গুলি শেষ হয়ে যায়। এই সুযোগে প্রাণীটি বিল্ডিংয়ের মাঝখানে থাকা বিশাল গর্তগুলোর মধ্যে একটি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ওপরে উঠে পালিয়ে যায়। এতেই সবাই বুঝতে পারে হোটেলের প্রতিটি তলার মাঝখানে থাকা এই গর্তগুলোই আসলে প্রাণীটির চলাফেরার পথ। অর্থাৎ এই হোটেলের ভেতরে তার হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব, কারণ যেখানে একজন মানুষের এক তলায় থেকে আরেক তলায় যেতে অনেক সময় লাগে, সেখানে প্রাণীটি ওই গর্তগুলো ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এদিকে যদিও প্রাণীটিকে থামানো যায়নি, তবে গুলিগুলোর মধ্যে একটি গুলি বেতের কপালে গিয়ে লাগে, ফলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ফ্রান্স এখনও নিজের স্ত্রীর ব্যাপারে কিছুই জানতে পারেনি, তবুও তার আশা আরও বেড়ে যায়, কারণ যদি এতদিন পরও বেত জীবিত থাকতে পারে তাহলে হয়তো তার স্ত্রীও এখনও কোথাও না কোথাও জীবিত আছে। এদিকে আমরা দেখতে পাই ডায়ানও এখনও বেঁচে আছে। সে একটি অদ্ভুত রুমের মধ্যে জ্ঞান ফিরে পায়। ঘরটি দেখে মনে হচ্ছিল সেখানে কোনো স্যাটানিক রিচুয়াল সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডায়ান বরাবর চেষ্টা করেও সেই ঘর থেকে বের হতে পারে না। অন্যদিকে কোরাও নিজে বের হওয়ার পথ খুঁজছিল। ঠিক তখনই একটি রুমের মধ্যে সে রিককে খুঁজে পায়। অবাক করা বিষয় হলো রিক এখনও জীবিত। দুজনে দেখা হওয়ার কিছুক্ষণ পরই সেই ভয়ঙ্কর প্রাণীটি সেখানে এসে হাজির হয়। প্রাণীটিকে দেখে রিক বিছানার নিচে লুকিয়ে পড়ে, আর কোরাও লুকিয়ে যায় একটি আলমারির ভেতরে। প্রাণীটি আলমারির দরজা খুলে ফেলে। কোরা তখন আলমারির ভেতরে উপরে অংশে ঝুলে থেকে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রাণীটির নজর তার উপরে পড়ে যায়। কোরাকে বাঁচানোর জন্য রিক নিজে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে প্রাণীটি রিককে ধরে ফেলে। এই সুযোগে কোরা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রাণীটি রিককে ছুঁড়ে ফেলে কোরার পিছু নিতে শুরু করে। তবে এর মধ্যেই কোরা একটি লিফটে উঠে পড়েছিল। প্রাণীটি অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় কোরার প্রাণ বেঁচে যায়। ওপরে পৌঁছে কোরা ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে, কারণ সে মনে করছিল রিককে বিপদের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাওয়াটা তার উচিত হয়নি। ঠিক তখনই সে হোটেলের কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে থাকা মনিটরগুলোতে পুরো হোটেলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার লাইভ ফুটেজ দেখা যাচ্ছিল। একটি ক্যামেরায় সে ডায়ানকে দেখতে পায়। আরেকটি রুমে সে দেখতে পায় একটি মহিলা চেয়ারে বসে আছে। তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। ঘরটিতে অনেকগুলো ভিডিও টেপও পড়েছিল। সেগুলোর মধ্যে একটি টেপের গায়ে রক্ত লেগেছিল। কোরা সেই টেপটি চালায়, আর ভিডিও টেপটি চালানোর পর অবশেষে এই হোটেলের সব রহস্য তার সামনে পরিষ্কার হয়ে যায়। ঘটনাটা হলো, সেই বিখ্যাত গ্যাংস্টার হোটেলের মালিককে একটি স্যাটানিক বই উপহার দিয়েছিল। বইটিতে অশুভ শক্তি অর্জনের জন্য বিভিন্ন ভয়ঙ্কর রিচুয়ালের বিবরণ লেখা ছিল। আর ঠিক এই মুহূর্তে ডায়ানও সেই একই বই পড়ছিল। অশুভ শক্তি পাওয়ার জন্য হোটেলের মালিক প্রথমে একটি ট্রান্সফরমেশন রিচুয়াল সম্পূর্ণ করেছিল। সেই ট্রান্সফরমেশন রিচুয়াল সম্পূর্ণ করার জন্য হোটেলের মালিক নিজের স্ত্রীর বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে কাঁচাই খেয়ে ফেলেছিল। আর সেই রিচুয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেই ফ্যাকাশে রঙের দানব যে আজও এই হোটেলের ভেতরে ঘুরে বেড়ায়। অর্থাৎ হোটেলের মালিক আসলে কখনো নিখোঁজ হয়নি, সে এখনও জীবিত। তবে সে আর মানুষ নেই, সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে এবং নিজের হোটেলের ভেতরেই বাস করছে। এই কারণেই সে কাউকে হোটেল থেকে জীবিত বের হতে দেয় না, কারণ এখন তার হাতে অশুভ শক্তি রয়েছে। আর ডায়ানকে সে বন্দি করে রেখেছে একটি বিশেষ উদ্দেশ্যে। সে ডায়ানকে নিয়ে আরেকটি স্যাটানিক রিচুয়াল সম্পূর্ণ করতে চায়, যাতে সে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই কারণে ডায়ানের জন্য একটি বিশেষ পোশাকও প্রস্তুত করে রাখা আছে। ডায়ান যখন নিজের ইচ্ছায় সেই পোশাকটি পরবে, তখনই ধরে নেওয়া হবে যে সে স্বেচ্ছায় এই রিচুয়ালে অংশ নিতে রাজি হয়েছে। দানবটি তাকে কোনো জোর করছে না, বরং সেই স্যাটানিক বইটিও তার সামনে এমনভাবে রেখে দিয়েছে যাতে ডায়ান নিজেই সেটি পড়ে নিজের ইচ্ছায় এই রিচুয়াল গ্রহণ করে। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষের মধ্যে ডায়ানকেই কেন বেছে নেওয়া হলো? কারণ তার ভেতরেও সেই একই লোভ রয়েছে যা একসময় এই হোটেলের মালিকের মধ্যেও ছিল, সাধারণ মানুষ থেকে বিশেষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা। বর্তমান যুগের ভাষায় বললে
সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত হওয়ার অন্ধ আকাঙ্ক্ষা। তাই ডায়ান একবার যদি বিশেষ পোশাকটি পরে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, তাহলে শুরু হবে সে সেক্রেট সোল রিচুয়াল। এই রিচুয়ালের মাধ্যমে দানব এবং ডায়ানের আত্মা এক হয়ে যাবে। তারপর সেই দানব এক অমর শয়তানে পরিণত হবে, আর তখন তাকে থামানোর ক্ষমতা কারো থাকবে না। অর্থাৎ এখনই তাকে থামানোর এটাই শেষ সুযোগ। এদিকে টড ও ম্যাক ঘুরতে ঘুরতে সেই অফিস রুমে পৌঁছে যায় যেখানে $300 মিলিয়ন লুকিয়ে রাখা ছিল। সেখানেই তারা সেই কুখ্যাত গ্যাংস্টারের মৃতদেহ দেখতে পায়। তার বুকও চিরে হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পড়ে থাকার কারণে এখন তার মৃতদেহের ভেতরে ইঁদুর বাসা বেঁধেছে। টডের চোখে তখন শুধু টাকাই ভাসছিল। সে ব্যাগটা ভরতে শুরু করে, কিন্তু ম্যাকের মনে হচ্ছিল এখানে কিছু একটা ভীষণ অস্বাভাবিক। সে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে যায়, কিন্তু পালানোর সময় একটি ধাতব তারে তার গলা আটকে যায়। ফলে মুহূর্তের মধ্যেই তার গলা কেটে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঠিক তখনই দানবটি টডের সামনে এসে হাজির হয়। এক মুহূর্ত দেরি না করে সে টডের বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে। এরপর সে ডায়ানের কাছে চলে যায়। এই প্রথমবার আমরা দানবটির পুরো মুখ পরিষ্কারভাবে দেখতে পাই। অন্যদিকে ভার্ন ও ফ্রান্স ম্যাকের মৃতদেহের কাছে পৌঁছে যায়। তারা দেখে ম্যাকের বুক থেকেও হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। ঠিক সেই সময় কন্ট্রোল রুম থেকে ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখছিল কোরা। সে ম্যাকের ব্যাগে পাওয়া ওয়াকি টকির সাহায্যে তাদের পথনির্দেশ দিতে শুরু করে। কোরা তাদের সতর্ক করে বলে, দানবটা তোমাদের দিকেই এগিয়ে আসছে। কথাটা শুনেই ফ্রান্স ও ভার্ন দ্রুত দৌড়ে রান্নাঘরের ভেতরে লুকিয়ে পড়ে আর একটি বেলুন দিয়ে দরজাটি আটকে দেয়। সেখানে একটি ছোট খাবার ওঠা নামানোর লিফট ছিল। সেই লিফটটি ব্যবহার করেই তাদের উপরের তলায় উঠতে হবে। তবে লিফটটি সক্রিয় ছিল না। দড়ি টেনে নিজেদের শক্তিতেই সেটিকে উপরে তুলতে হতো। প্রথমে ভার্ন সেই ছোট ফুড এলিভেটরে উঠে পড়ে উপরে চলে যায়। এরপর ফ্রান্সের ওঠার পালা আসে, কিন্তু ঠিক তখনই দানবটি রান্নাঘরের ভেতরে ঢুকে তার পিছু নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে ফ্রান্সের আর নিরাপদে ওপরে ওঠার মতো সময় ছিল না। তাই সে ভার্নকে বলে এলিভেটরের কেবল কেটে দিতে। ভার্ন বাধ্য হয়ে সেটা করে। ফ্রান্স সঙ্গে সঙ্গে নিচের তলায় লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়, আর এলিভেটরের সঙ্গে দানবটিও নিচে পড়ে যায়। এরপর ফ্রান্স আবার সেই বিশাল গাছটির কাছে পৌঁছে যায়। সেখানে অসংখ্য মোবাইল ফোন ও ক্যামেরা ঝুলিয়ে রাখা ছিল। সেখানে সে নিজের স্ত্রীর মোবাইল ফোনটিও খুঁজে পায়। ঠিক তখনই ওয়াকি টকিতে কোরা জানায় সে একটি রুমে কাউকে খুঁজে পেয়েছে। কোরা ফ্রান্সকে দ্রুত সেই ঘরে যেতে বলে। ঘরে ঢুকতেই ফ্রান্স চেয়ারে বসে থাকা সেই মহিলাটাকে দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, তার স্ত্রী অ্যামান্ডা ছিল। কিন্তু অনেক আগে তার মৃত্যু হয়েছে। স্ত্রীর এমন ভয়াবহ পরিণতি দেখে ফ্রান্স সম্পূর্ণ ভেঙে পড়ে। তবুও অন্তত এতদিন পর সে জানতে পেরেছে তার স্ত্রীর সঙ্গে আসলে কি ঘটেছিল। এতেই তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। সে নিজের জ্যাকেট খুলে স্ত্রীর মরদেহটি ঢেকে দেয়। তারপর আবার কোরা ও ভার্নের কাছে ফিরে আসে। এবার তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ডায়ানকে বাঁচানো, কারণ বিপদ এখনও শেষ হয়নি। ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল দানবটি এখনও জীবিত, আর এবার ফ্রান্সও তাকে শেষ করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে অনেক চিন্তাভাবনা করার পর ডায়ান অবশেষে সেই বিশেষ পোশাকটি পরে ফেলে, আর সে কনের সাজে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই দানবটি তার সামনে এসে উপস্থিত হয়। মনে হচ্ছিল সে যেন ঠিক এই মুহূর্তটির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। কিন্তু ডায়ান দানবটির মুখের দিকে সেই স্যাটানিক বইটি ছুঁড়ে মারে। এরপর সে দ্রুত দরজার দিকে দৌড় দেয়। আসলে ডায়ান শুধু দরজাটি খোলার জন্যই সেই পোশাকটি পরেছিল। সে প্রাণপণে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত দানবটি তাকে ধরে ফেলে। ঠিক তখনই ডায়ানের চিৎকার শুনে ফ্রান্স ছুটে চলে আসে। এক মুহূর্ত দেরি না করে সে দানবটিকে শক্ত করে জাপটে ধরে ওপরতলা থেকে একসঙ্গে নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ে দানবটির দেহ গিয়ে সেই বিশাল গাছের ধারালো একটি ডালের উপরে বিদ্ধ হয়। ডালটি তার বুক ভেদ করে হৃৎপিণ্ডের ভেতর দিয়ে বেরিয়ে যায়। ফলে অবশেষে দানবটির মৃত্যু হয়। কিন্তু দানবটিকে হত্যা করতে গিয়ে ফ্রান্সও নিজের জীবন হারায়। তবুও নিজের প্রাণের বিনিময়ে সে ডায়ানকে বাঁচিয়ে যায়। এরপর কোরা ডায়ান ও ভার্নকে নিয়ে রিকের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে রিক এখনও জীবিত।
অর্থাৎ শেষ পর্যন্ত পুরো দলই প্রায় অক্ষত অবস্থায় ফিরে আসে, শুধু ফ্রান্সিস সবার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে। হোটেল থেকে বের হওয়ার আগে তারা ভেতরের অনেক ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। পরে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তের মধ্যেই সেগুলো ভাইরাল হয়ে যায়। যে দলের ভিডিও আগে 100 ভিউ পেত না, এখন তাদের ভিডিওতে 100 মিলিয়নেরও বেশি ভিউ আসতে শুরু করেছে। তারা রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হয়। এমনকি দানবটির বিশাল নখ দেখা যাওয়া ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তবে অধিকাংশ মানুষ সেটিকে ভুয়া ভিডিও বলেই মনে করে। সফল হওয়ার পর ডায়ান আবারও নিজের চুলের স্টাইল বদলে ফেলে, আর এবার রিকও নিজের জীবনে একটি বড় পরিবর্তন আনে। যে নিয়মটি সে সবসময় সবাইকে মেনে চলতে বলতো, কোনো জায়গা থেকে কিছুই নিয়ে আসা যাবে না, শেষ পর্যন্ত সেই নিয়মটি সে নিজেই ভেঙে ফেলে। হোটেলের ভেতর থেকে সে বেশ কিছু টাকা নিয়ে আসে, আর সেই টাকায় তারা 4 জন বিলাসবহুল জীবনযাপন শুরু করে দেয়। আর এভাবেই শেষ হয় ডু নট এন্টার সিনেমার সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, এই এক্সপ্লেনটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই ধরনের আরও দুর্দান্ত হরর, থ্রিলার এবং রহস্যময় সিনেমার বাংলা এক্সপ্লেন সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।